তোর বর একা একা ফুচকা খাচ্ছে। হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম জানাই আবারও আমার একটা ব্লগে। তো দেখো, সকালবেলা উঠতে উঠতে তো আমার আজকে প্রচুর লেট হয়ে গেছে, কারণ রাতের বেলা আমাকে প্রচুর কাজ কমপ্লিট করে ঘুমাতে যেতে হয়। তো প্রায় 10:30 বাজতে যায়। আর এখন ওঠার পরেই মিষ্টি বলছে, মানে আমার কাকিমণি বলছে যে আজকে মা বিপত্তারিণী মায়ের পুজো, তো যেতে কোনো প্ল্যানিং নেই। বলে না যে মা না চাইলে কখনো সম্ভব না, তো যেতে বলছে, পরে এসব কথা বলবো। এখন যাবো পুজো দিতে একটু। আর এই যে এখন নিয়েছি সকালবেলা গরম জল, এটা খেয়ে নিয়ে তো চলো যাওয়া যাক। আজকে সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর এরপরে দেখো কিন্তু স্নান করে আর নতুন শাড়ি পরেই কিন্তু আমি ওই দিনকার মন্দিরে গেছিলাম। তো বলে না কথাতেই, যেটা তোমাদের বলতে যাচ্ছিলাম, মা না চাইলে কিন্তু কখনোই সম্ভব না। আর প্রত্যেক বছর কিন্তু আমার এই ঠাম পাশের যে আমাদের চণ্ডী মায়ের মন্দির, সেখানেই পুজো দেয়। আর সত্যি কথা বলতে না, মা কালী নামায় একটা অন্যরকমভাবে টানে আমার, যেটা মনে হয়। কারণ দেখো, এই বছরে কিন্তু প্রথমবার আমার এই ঠাম এই মায়ের কাছে পুজো দিচ্ছে, মানে মা কালীর কাছে। আর মায়ের মুখটা কী অপরূপ সুন্দর, তোমরা একটা বার খালি দেখো। যাই হোক, আমার তো পুজো দেওয়ার কোনো রকমের প্রিপারেশান ছিল না, তাও মা টেনেছে তাই আমি গেছি। তো এরপর আমার একটু মন চাইলো যে আমি একটু বাতাসা, ধূপকাঠি, মোমবাতি কিনে দিই, কারণ একটুকু তো কিনে দেওয়া যেতেই পারে। এরপরে কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম সামনেরই একটা দোকানে। এই যে এই মন্দির দেখতে পাচ্ছ, এইখানের সাথে আমার অনেক স্মৃতি জমে আছে, কারণ আমি ক্লাস 11 থেকে কিন্তু এইখানেই পড়তাম। এই যে দেখতে পাচ্ছ, এই দাদুর দোকান থেকে আমি খাবার কিনে কিনে খেতাম, যেটা দাদু আমাকে চিনতে পেরেছে। বলছিল, তোমাদের আমি পুরোটাই এখানে বলছি, তোমরা শুনতে থাকো দাদুর কথা। এর বাড়িতে পড়তে আসতাম, এটা আমাদের স্যারের বাড়ি। আমি তো বললাম দাদু আমারে ভুলে গেছে, আমি এখন বড় হয়ে গেছি, এখন ভুলে গেছে। এই স্যারের বাড়িতে পড়তে আসতাম, আর এই দাদুর দোকানে খালি এসে এসে খাবার খেতাম। আমি যখন ক্লাস 11 থেকে আমি স্যারের কাছে পড়ি, মানে আর সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই যেই স্যার ম্যাডামদের কাছে আমি পড়তাম, জানি না যে কোনো স্যার ম্যাডামরা আমার ভিডিও দেখে নাকি। অনেকে দেখলে আমায় বলে যে আমার ভিডিও দেখে। তো সব স্যার ম্যাডামরাই সত্যি কথা বলতে আমাকে ভীষণই ভালোবাসতো। কেন? কারণ আমি পড়াশোনায় ছোটোবেলা থেকে ভীষণ ভালো ছিলাম না, মোটামুটি ছিলাম, কিন্তু আমি এত দুষ্টুমি করতাম। আর এর জন্য কিন্তু স্যার ম্যাডামরা আমাকে যেরকম বকুনি দিত, সেরকম নিজেদের সন্তানের মতন আমাকে ভীষণ ভালোবাসতো। আর সময়ের সাথে সাথে কিন্তু সবাই চেঞ্জ হয়, আমিও সেরকম আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছি। যেটা সবাই বলে যে আগের থেকে আমি অনেক শান্ত হয়ে গেছি, আগের থেকে এটা বলেছি, পুরোপুরি শান্ত হইনি। এখন আবার কিছু মানুষ এখানে লেকচার দিতে আসতে পারে, সেই কারণে বললাম। তো যাই হোক, এরপর দেখতে দেখতে কিন্তু পুজো দেওয়া প্রায় কমপ্লিটের পথেই হয়ে গেছিলো। আর এইদিকে মায়ের মন্দিরে এসে বসলে না একটা আলাদা রকমের শান্তি লাগে, যেই শান্তি কিন্তু কোথাও পাওয়া যায় না। ছিল দিনটা বিপত্তারিণী পুজোর দিন। আমার মায়ের কাছে একটাই প্রার্থনা, মা তুমি সবাইকে ভালো রেখো, আর তুমি নিজেও ভালো থেকো। কারণ নিজেদের ভালো থাকার কথা বললে শুধু হবে, মাকেও তো ভালো থাকতে হবে, তাই না? জানো তো, আমাদের প্রত্যেকেরই ক্ষেত্রে বলছি, আমরা যখন ছোট থাকি তখন মনে হয় কি কবে বড় হবে, কবে আমরা কলেজে যাব, কবে আমরা একটুখানি একা চলাফেরা করতে পারবো। কিন্তু বিশ্বাস করো, সময়ের সাথে সাথে যখন সবটাই বদলে গেছে, যখন সত্যিই আমরা বড় হয়ে গেছি, তখন না ছোটোবেলাটায় ফিরে যেতে ভীষণভাবে আমাদের ইচ্ছা করে। আমার তো ইচ্ছা করে, আমি জানি প্রত্যেকেরই এই জিনিসটা হয়। এই যে এই দিন যখন আমি এখানে আসলাম না, আমার পুরনো দিনের অনেক কথা মনে পড়ে গেল। এরকম একটা ভিডিওর মাধ্যমে তো বলা সম্ভব না। এই পড়তে আসার টাইম, সবাই মিলে আড্ডা দেওয়ার টাইম, সবাই মিলে এই যে ঘাটে, তোমাদের দেখাবো কিছুক্ষণ পরেই, আমি ওখানে পুজো দেওয়ার পরে গেছিলাম। এই ঘাটে এসে একসাথে মজা করা, আড্ডা দেওয়া, পড়তে এসে কত রকমের দুষ্টুমি করা, স্যার ম্যাডামদের কাছে বকা খাওয়া, সত্যি এই দিনগুলো আর হয়তো ফিরে আসবে না আমাদের কারোর জীবনে। এখন না ভীষণ মনে হয় যে কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, আরও কিছুদিন ছোট থাকলে খুব ভালো হতো। এখন মাথার উপর অনেক দায়িত্ব, কর্তব্য, অনেক রকমের ভার আমাদের বড় হওয়ার সাথে সাথে চলে আসে। আর তার সাথে সাথে না আমরা অনেক মানুষ চিনতেও ভুল করি। এরকম শুধু যে আমার জীবনে হয়েছে এমন নয়, প্রত্যেকের জীবনেই চলার পথে এরকম মানুষ চিনতে প্রত্যেকেই ভুল করে। আর এটা হয়তো ভগবান নিজেরাই আমাদের জন্য ঠিক করে রাখে, কারণ ভুল না করলে তো আমরা ভুলটাকে শুধরাতে পারবো না। ঠিক সেরকমই আমার লাইফে কিছু জিনিস ঘটেছে, এর আগেও ঘটেছে, হয়তো পরবর্তীকালেও ঘটবে। হয়তো এই জিনিসগুলো হবে বলেই আমি ভুলগুলোকে শুধরে নিয়ে
ঠিক পথে যেরকম চলতে শিখেছি, যতটা পেরেছি সেটা স্বয়ং ভগবানের ইচ্ছায়। হয়তো আমার জীবনে আমি আরও অনেক ভুল শুধরে আরও সঠিকভাবে চলার চেষ্টা করব। তো আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলি যে যাদের জীবনে কোনো খারাপ সময় আসে না, ভেঙে পড়ো না। আমি নিজে বলছি, কারণ এই ভেঙে পড়ার পিছনে কিন্তু তোমাদের শত্রু, মানে যারা তোমাদের সত্যিই খারাপ চায় তারা কিন্তু খুব খুশি হয়। কিন্তু এই ভেঙে পড়ার মানেই তোমরা নিজেদের মনে করবে যে এই যে আমরা ভেঙে পড়ছি, এর সাথে সাথেই আমাদের কিন্তু সামনের আগামী দিনগুলো অনেক সুন্দর আর অনেকটা আমাদের নিজেদের স্ট্রং করে দেবে জীবনে চলার পথে আরও এগিয়ে যেতে। এটা আমি আমার ওপিনিয়ন থেকে বললাম, আমার নিজের সাথে এই জিনিসগুলো ঘটেছে সেই কারণেই বললাম। যাই হোক, এরপরে কিন্তু দেখো আমি একটা ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিয়েছিলাম। আর বিগত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু নিম্নচাপ, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। তো এই দিনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর কি করা যাবে, প্রকৃতির নিয়ম যেটা হওয়ার সেটা তো হবেই। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই মন্দির, এটা কিন্তু চণ্ডীতলা ঘাট। তোমরা যারা যারা ইতিহাস বই পড়েছো, আশা করি গোবরডাঙ্গা চণ্ডীতলা ঘাটের কথা তোমরা অনেকেই শুনবে, যারা ইতিহাসটা ভালোভাবে পড়েছো। আমাদের এই চণ্ডীতলা ঘাটেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বিধবা বিবাহ প্রচলন করেছিল। যারা ইতিহাস বই পড়বে তারা অবশ্যই এই ঘটনাটা খুব ভালোভাবেই জানবে। আর এরপরে দেখো আমার ঠাম কিন্তু আমার হাতে একটা বিপত্তারিণী ধাগা বেঁধে দিয়েছিল। যাই হোক, এরপরে কিন্তু আমরা একটু চণ্ডীতলা ঘাটের দিকে চলে গেছিলাম। যে এই মন্দিরে তোমাদের প্রথমেই বললাম যেটা, যে প্রত্যেক বছর কিন্তু আমার ঠাম এসে এই চণ্ডী মায়ের মন্দিরেই বিপত্তারিণী পুজোটা দেয়। কিন্তু এবার কিন্তু আমরা পাশের মা কালী মন্দিরেই দিয়েছি। আমি যতদূর শুনেছি বিপত্তারিণী যে পুজো, এটা মা চণ্ডী, মা কালী, মা দুর্গা এদের উপলক্ষেই হয়। এবার আমি কতটা ঠিক ভুল সেটা তো আমি জানি না, যেহেতু আমি কোনোবারই এই উপোস করিনি। এবছর মা আমাকে টেনেছে তাই আমি গেছি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো চণ্ডীতলা ঘাটের এই ঘাটটা কি সুন্দর লাগছে। আর এটাই কিন্তু আমাদের চণ্ডী মন্দির। এই মন্দিরেরও কিন্তু ভীষণ বড় একটা অলৌকিক কাহিনী আছে। তোমরা যদি কেউ শুনতে চাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার বাড়ি যে গোবরডাঙ্গা কিন্তু সম্পূর্ণ একটা ঐতিহাসিক জায়গা, যার অনেক গল্প রয়েছে, অনেক মানে বললে এখন শেষ হবে না। তোমরা যদি গোবরডাঙ্গা সম্পর্কে কিছু কিছু জিনিস জানতে চাও, জানতে কেউ আগ্রহী থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যতটা জানবো তোমাদের কিন্তু সবটাই বলার চেষ্টা করব। আর এই দিকে দেখো তোমরা ওয়েদারটা কি সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে বিকেলবেলা এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, এখানে এত হাওয়া দেয় আর প্রকৃতিটাকে দেখতেই কিন্তু আলাদা রকমের লাগে। আর আমাদের এই বাওর কিন্তু মিশে গেছে সরাসরি যমুনা নদী। এই বর্ষাকালে কিন্তু আমাদের এই বাওরের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে ওঠে। আরও একটা কথা বলি, আমাদের এই বাওর কিন্তু সম্পূর্ণ একটা শাখার মতন। আর আমরা কিন্তু সম্পূর্ণ একটা দ্বীপে থাকি। চারিদিক থেকে আমাদের এই বাওর নদীটা কিন্তু আমাদের ঘিরে রেখেছে, আর মাঝখানে কিন্তু আমরা থাকি। এর ফলে কিন্তু যখন বন্যা হয় তখন কিন্তু চারিদিকে ভীষণভাবে জল জমে যায়। যারা আমার পুরনো ফলোয়ার্স রয়েছে তারা অবশ্যই দেখবে, আমি এর আগে হয়তো কিছু ভিডিও দিয়েছি যেখানে আমাদের রাস্তাঘাটের অবস্থা কি হয় বা হয়েছিল তোমরা দেখেছো। আর এরপর কিন্তু আমিও একটু এখানে ভিডিও করে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে সচরাচর তো এখানে আমার খুব একটা আশা হয় না, এবার যখন সুযোগ পেয়েছি সেটাকে তো আর হাতছাড়া করা যাবে না। আর এরপরে কিন্তু দেখো বাড়িতে আসলাম। আর বাড়িতে এসে দেখি আমাদের যেহেতু নিরামিষ, মা করেছে সোয়াবিন, আর আমি সোয়াবিনের পাশে একটু আচার নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো খেতে খেতে তোমাদের আরও কিছু জিনিস দেখাই। আমি মিশো থেকে দুটো ছাতা অর্ডার করেছিলাম। সবাইকে দেখি সিনেমা হয় সেখানেও দেখি যে এই ছাতাগুলো ভীষণভাবে নেয়। আমার দেখে একটু শখ হলো যে আমিও একটু হিরোইনদের মতন এরকম ছাতা নেব। কিন্তু এটা আসার পরে কিন্তু দেখতে যতটাও ভালো লাগছিল, বাট কোয়ালিটি ততটাও ভালো আসেনি। আর এরপরে দেখো এই ছাতাটা আমি নিয়েছিলাম যে আমি তো এমনি হাইটে শর্ট, তারপরে যেহেতু আমার অনেক রকমের জিনিসপত্র নিয়ে বাইরে বেরোতে হয়, তো একটু বড় ছাতা হলে ভালোই হয়। আর ওই যে কপাল খারাপ, এরপর ছাতাটা খুলেই মা দেখে যে পুরো টোটালি ছাতাটা একদমই ভাঙা। আর কি করা যাবে, কিছুই করার নেই। প্রথমত সাদা ছাতা দেখতে ভালো লাগছে কিন্তু কোয়ালিটি একদম ভালো না, আর এই ছাতার তো কথাই হবে না, পুরোটাই ভাঙা। তাই জন্য কিন্তু আমি দুটোই রিটার্ন করে দিয়েছিলাম। তোমাদের ছাতা দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে একটা জানিও। আর এরপরে দেখো আমি কিন্তু বিকেলবেলা আবারও বেরিয়ে গেছিলাম আমার কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য।
আমি বেসিক্যালি কোথাও সেরকমভাবে এখন আর প্রোডাক্ট দিতে যাই না, কিন্তু যেহেতু আমার আশেপাশেই লোকেশান, মানে গাইঘাটাতে আমার লোকেশানটা ছিল যে ক্লায়েন্ট আমার প্রোডাক্টটা নেবে, তো আমি ভাবলাম যে ওখানে আমার একটু কিছু কারণে দরকার ছিল, আমি ভাবলাম আমি গিয়ে দিয়ে আসি। আর এখানে এসে কিন্তু আমি একটা শাড়ি কিনে নিয়েছিলাম, পরের দিনের ব্লগে তোমরা দেখতে পারবে আমার একটা বোনের বিয়ে, সেই কারণে। আর এরপর আমি আর রাজদীপ বেরিয়ে গেছিলাম, আমার পার্সোনাল ড্রাইভার তো রাজদীপ, এছাড়া আর কেউ না। যাই হোক, এরপর কিন্তু ওয়েদারটাও বেশ ভালোই লাগছিল। আর এই দিন রাস্তাঘাট কিন্তু শুকনোই ছিল, মানে বৃষ্টি হয়েছিল তবে তুলনামূলক কম, তবুও গরম কম ছিল না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা টোটাল এখন এরকমই চলছে, আলাদাই লেভেলের, কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো ঠান্ডা, এরকম। আর এরপর দেখো এসে কিন্তু আমি এখানে আমার ক্লায়েন্টকে প্রোডাক্ট দিয়ে নিয়েছিলাম। তোমরা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাইছো অবশ্যই কিন্তু আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এরপর ওখানে দেখো প্রোডাক্ট দিয়ে কিন্তু সোজা চলে এসেছিলাম আমাদের গোবরডাঙ্গা। আর রাজদীপ সত্যি কথা বলতে মেয়ে মানুষদের মতন এত ফুচকা খেতে ভালোবাসে, ফুচকার দোকান দেখলে ওকে আর আটকে রাখা যাবে না। আর এরপর দেখো আমার পাশের বাড়ির একটা কাকা দেখে বউকে ছেড়ে কিন্তু নিজে একা একা ফুচকা খেতে চলে এসেছে। তাই বলছিলাম যে আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি, তোমার বউকে এবার দেখাবো যে তোর বর এসে একা একা ফুচকা খাচ্ছে। তোমরা আশা করি আমার এই কাকাটাকে দেখবে, কারণ এদের দুই ভাইয়ের কিন্তু একসাথে বিয়ে হয়েছিল, এর আগেও কিন্তু আমার ইউটিউবে এদের দেওয়া ব্লগগুলো রয়েছে। আর এরপর রাজদীপ দেখো ওখানে ফুচকা খাচ্ছিল, আর এইদিকে এসে আমি কিন্তু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। মেয়ে মানুষ হয়ে আমার কিন্তু ফুচকা খেতে ভালো লাগে না, লোকলজ্জার ভয়ে কিন্তু আমি বলতে পারি না। যেহেতু আমি ব্লগে এটা ভয়েস ওভার দিচ্ছি, জানি যে লোকজন আমার এটা শুনলেও আমাকে মারতে আসতে পারবে না, সেই কারণে কিন্তু আজকে বলেই দিলাম। আর এরপর কিন্তু দুজনে দুটো কুলফি নিয়ে খেয়ে নিয়েছিলাম, কিন্তু সেটাতেও স্বাদ মেটেনি। পরে আবারও একটা কুলফি নিয়েছিলাম, আর সত্যি কথা বলতে এই কুলফিটা না আমাদের এখানে ভীষণ ফেমাস, এত সুন্দর টেস্ট সে আর বলা যাবে না। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু একটুকুই থাকলো। এরপর বাড়িতে চলে এসেছিলাম, আর এরপরে কিন্তু আমার কদমকে নিয়ে একটুখানি চটকাচটকি করে নিয়েছিলাম। তো তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট আবার একটা ব্লগে কিন্তু তোমাদের সাথে ঝটপট করে দেখা হচ্ছে। আর তোমরা কেমন ব্লগ দেখতে চাইছো নতুনত্ব আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের কাছে সেরকম একটা ব্লগ তুলে ধরার। তো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।